আস্তে, মানুষ তো ভাবে বাড়িতে চোর ডাকাত ঢুকেছে। অভ্র ধীরে ধীরে নীরুর মুখের ওপর থেকে হাত সরিয়ে নিল, তারপর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো। নীরু ক্ষোভে গলা চড়িয়ে বলল। আপনার এত বড় সাহস আমার মুখে হাত দিছেন? অভ্র ঠোঁটের করে এক চিলতে হাসি টেনে শান্ত গলায় জবাব দিল। ওর মুখে হাত দেওয়াটা ভালো লাগেনি। হাতটা অন্য কোথায় দেওয়া দরকার ছিল বুঝি। নীরুর মুখ শুকিয়ে গেল, শুকুচকে বলল। অভ্র ভাই? অভ্র চোখ নামিয়ে এক মুহূর্ত চুপ করলো, তারপর চাপা স্বরে বলল। ছি, এভাবে বললে মরে যাই। আসেন ভাই, একসঙ্গে খাই। ওয়াক, এসব কি থেকে শিখছে? নিশ্চয় ফারাজ ভাইয়ের কাছ থেকে। নীরু মুখ ভেঙচি কাটল, বলল। কমু না। বিদ্যুৎ ফিরে আসতে নীরুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আগের মতো তৃপ্তি ফিরে এসেছে তার চাহনিতে। যাক, অবশেষে নাটকটা দেখা হবে। নীরু সুন্দর, তবে গায়ের রংটা চাপা। চাপা বললে ভুল হবে, উজ্জ্বল ফর্সা বলা চলে। ছোটবেলায় চাপাই ছিল, দিনকে দিন রূপচর্চার বদলতে বেশ উন্নতি হয়েছে। টেনে মেট্রিক পাস করেছে, এবার কলেজে ভর্তি হয়েছে। ভালো কলেজে ভর্তি করাতেও টাকা খরচ করতে হয়েছে। মেয়ে পড়ালেখার নামে ডাব্বা, আবার খালুরে ডেকে আব্বা। বিদ্যুৎ আসতেই অভ্র গলার সতর্কতা টেনে পড়ল। দয়া করে আর কখনো অন্ধকারে এভাবে চিৎকার করবেন না আপা। লোকে ভুল বুঝতে পারে, দুষ্টু চিন্তা ভাবনা করতে পারে। নীরু মুখে ফিংচি কাটলো, কথাটা একদম গায়ে মাখিনি। নিজের রুমের দিকে যেতে যেতে বলল। আমার মুখ আমি চিৎকার করব, তাতে কার কি আসে যায়? হ্যাঁ। নীরু চলে যেতে অভ্র তার যাওয়ার পথে তাকিয়ে ঘাড়ে হাত বুলায়, চেয়ে থাকে খানিক বাদে মাথা চুলকে বলে। আরে ধ্যাত, আমি না ফারাজ ড্যাডির কাছে এসেছিলাম। যাকে এখন আর দেখা সাক্ষাতের মুড হচ্ছে না, বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। বউ বউ ডাকবাড়ি, বউ আমার কারবারি, আয়রে বউ বুকে আয় তোর স্বামীরে মশায় খায়। ফারাজ মশারি টানাতে টানাতে ছন্দ কাটছে। চিত্রা ডিবানে শুয়ে ম্যাগাজিন পড়ছে। একটু একটু পরপর আবার ফারাজের তামাশাও দেখছে। সন্ধ্যাবেলায় কেউ মশারি টানায়? তার ধৈর্যের বাঁধ ভেঙেই গেল। আপনাকে মশারি টাঙাতে কে বলেছে? ফারাজ স্বভাব ছিল হাসি ছুরি দিয়ে বলল। আরে সাদামুলা, মশারি না টাঙালে তো আমায় মশায় খেয়ে নেবে, তখন তোমার কি হবে? আমি নিজেকে হেফাজত করছি জাস্ট ফর ইউ। তোমার মতো এক পিস থাকতে আমার রক্ত মশায় কেন চুষে খাবে? বলো বউ, বলো বলো। বুঝলাম না, ভালোবাসা দেখালেন নাকি খোঁচা মারলেন? চিত্রা ফ্রিকুচকে বলল। খোঁচা? ওইটা আবার কি জিনিস? দেখো বউ, আমি তোমাকে ভাতেও মারবো না, কথায়ও মারবো না, আমি তোমায় ভালোবাসা দিয়ে মারবো। ওইসব খোঁজাখুঁজি আমার পোষায় না। চিত্রা বিরক্ত হয়ে ম্যাগাজিনের পাতা উল্টালো। আচ্ছা, আপনি কাজ কি করেন? শুধুই কি মাছের ব্যবসা? এই ব্যবসায় এত লাভ? আপাতত তোমাকে আদর করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। মশকরা করবেন না, বিষ ধরে গায়ে। মরে যাই আপনার এসব কথা শুনলে। ফারাজ মশারি ফেলে চিত্রার কাছে এগিয়ে এলো। এক ঝটকায় তাকে কোলে তুলে বিছানার দিকে পাড়ি জমালো। চিত্রা ধস্তাধস্তি করছে, তা দেখে ফারাজ হেসে গান ধরল। মরবে না রাধে, ভালোই মন্ত্র জানি, দু একখানা যারা দিয়ে বিষ করিব পানি। চিত্রার বিরক্তি আরো বেড়ে গেল। ফারাজের এই নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। তবুও সে চুপ করেই আছে, হয়তো নাটকের পরবর্তী অংশ দেখার জন্য। মশারির কাছে যেতেই রোমান্সের ছন্দ পতন। মশারির ভেতর ঢুকতেই গিয়ে ফারাজের মুড একেবারে ফুস। এই ঘোড়ার টিমের মধ্যে বউকে কোলে নিয়ে সে কি করে ঠুকবে? রাগে সে এক হাত দিয়ে চিত্রাকে শক্ত করে বুকের সঙ্গে চেপে ধরে আর অন্য হাত দিয়ে টেনে হিচড়ে মশারি ছিঁড়ে। চিত্রা এতক্ষণ ফারাজকে হাজারটা কথা শুনিয়ে চুপ হয়ে গেছে। ফারাজের চোখের দিকে চেয়ে আছে সে। লক্ষণ ভালো ঠিকছে না। 999 কোনোভাবে কি একটা কল করা যায় না? ফারাজ চিত্রার পাশে থাপাস করে শুয়ে পড়ল। চিত্রাকে নিজের বুকের উপর শুয়ে পড়ল। একটু আমার বুকে মাথা রাখো না, তুমি হিনা বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ফারাজ চিত্রার হাত দুটো আলতো করে নিজের আয়ত্তে নিয়ে হাতের উপর চুমু খায়। একটি নয়, দুটো নয়, পরপর বেশ কয়েকটা। চিত্রা বাধা চায় না, আবার তার বাধা দিতে ইচ্ছে করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, একটু আগেও যে চিত্রা কেমন তেজে ছিল, সে এখন পাথরের মতো নির্বাক স্তব্ধ। ফারাজ চিত্রার উষ্ঠের ছোঁয়ায় নিজেকে ধন্য করার আগেই রুমের দরজাটা ঠাস করে
খুলে যায়। চিত্রা লজ্জায় বিছানার কোণায় ছিটকে যায়। বিরক্তির ফলে ফারাজের মুখ থেকে চ উচ্চারিত হয়। না, এই বাড়িতে আর থাকা যাবে না। এখানে সবাই তার রোমান্সে মুন্ডু ঢুকিয়ে দেয়। জলদি ঢাকা ফিরতে হবে, আনন্দ একেবারে ডেনমার্ক। খালু। মিতালি একবার ঘরের দিকে তাকালো। মশারির ফ্লোরে এবড়ো তেবড়ো হয়ে পড়ে আছে। এই রুমে কি ভূমিকম্প হয়েছে নাকি? মিতালির মোটা মাথায় আসলে কিছুই ঠুকছে না। ধুর, ঘরের দরজাটা লাগাতে মনে নেই। ধ্যাত, একটা ভুল সারা জীবনের কান্না। আর এই মাতারি, তুই দরজা নক করে আসতে পারলি না? নেক্সট টাইম এই ভুল হলে তোকে আমি গু খাওয়াবো। ভুল হইয়া গেছে, মাপ চাই। গো খাওয়ান আর চাই খাওয়ান, আগে আমার কথাটা একটু হনেন। কন্টিনিউ। এইটা আবার কি? মন চায় তোকে। ফারাজ থামলো, পুনরায় শুধালো। কি হয়েছে ওইটা বল। খালু, নীলু নামের একটা মাইয়া আইছে বাড়িতে, অবস্থা খুব খারাপ। কি করবো খালু? ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। এই মুহূর্তে যদি ঘোড়াও তার সামনে ডিম পারত, তবু হয়তো সে একটু প্রতিক্রিয়া দেখাতো না। কারণ আপাতত তার মস্তিষ্ক জুড়ে প্রিয়তমা বিচরণ করছে। তবে চিত্রা জলদি বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলু এসেছে, তার মানে নীলুর কিছু হয়নি, সে ঠিক আছে। অন্দরমহলে পৌঁছতে চিত্রা মিতালির দিকে তাকালো। মিতালি কিং কর্তব্য বিমোট। কিছুক্ষণ আগেও যে মেয়েটাকে সে এখানে বসিয়ে রেখে গিয়েছিল, সে গেল কোথায়? চারপাশে তাকিয়ে মেয়েটাকে কোথাও দেখতে না পেয়ে সে উদ্গ্রীব হয়ে উঠল। নীলু। মিতালি ঝাঁক দিল, কোনো সাড়া নেই। ডাকাডাকির শব্দ শুনে উপরতলা থেকে রুমানা, এলাহি, রোশান, রাজন সহ বাকিরাও বেরিয়ে এলো। এক মুহূর্তের বাড়ির পরিবেশ পাল্টে গেল। সবাই উৎকণ্ঠিত হয়ে এদিক ওদিক দেখাচ্ছে। ফারাজ এতক্ষণ বুকের কাছে হাত গুজে দাঁড়িয়েছিল, এখন তো বিরক্ত লাগছে। রাজন নিচে নেমে এলো, কপালে ফাঁস ফেলে বলল, আরে থাম তো, সন্ধ্যাবেলা তো চেঁচামেচি করছিস কেন? মিতালি ব্যাকুল কণ্ঠে বলল, ভাই, সত্যি আমি নীলু নামের একটা মাইয়ারে ওইখানে বসাইয়া রাইখা গেছিলাম। রাজনের ফ্রিকুচকে গেল। মেয়েটার নাম নীলু, এটা তুই জানলি কিভাবে? জিজ্ঞেস করছিলাম, ওর অবস্থা ভালো ছিল না। সে কইল চিত্রা আপার সাথে একটু কথা আছে, শুধু একবার তারে ডাইকা আনো। আমি তাই ওরে এখানে বসাইয়া চিত্রা আপারে খবর দিয়া আনতে গেলাম, কিন্তু ফিরা এসে দেখি মাইয়াটা গায়েব। রোশান যুক্ত হয়ে পড়ল, এখন তো কেউ নেই, কে না খেয়ে এসেছিল তা নিয়ে বাড়ি মাথায় তুলতে হবে নাকি? দেশের অবস্থা ভালো না, চিন্তাই বাড়ছে। অযথা এমন হুটহাট কাউকে অন্দরমহলে ঢুকাবি না। রাজন সুর মিলে বলল, দেখিস নাই পুকুরে দুইটা লাশ ভাসাইয়া দিচ্ছে? কোন দিন না জানি তুই এই টার্গেটে পড়ে যাস। মিতালি ভয়ে চুপসে গেল। ফারাজ একবার রাজন আর রোশানের দিকে তাকালো, তারপর একদমে বলল, সবাই যার যার ঘরে চলে যাও। সবাই যেতেই ফারাজের দৃষ্টি স্থির হলো চিত্রার দিকে। মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে লাগছে। আজ সারাদিনে অনেক কিছু দেখেছে, মানসিকভাবে বেশ ধকল যাচ্ছে ওর উপর। ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে গেল। বউ, চিত্রা নিঃশব্দে তার দিকে তাকালো। বাজিতপুর যাবো, জিনিসপত্র যা লাগবে প্যাক করে নাও। চিত্রা বিস্মিত দৃষ্টিতে ফারাজের চোখের দিকে তাকিয়ে রইল। বাজিতপুর? কিন্তু হঠাৎ সেখানে কেন? সকাল থেকে মোহনার শরীরটা বেশ খারাপ লাগছে, গা গুলিয়ে উঠছে, মাথার ভেতর ধকধক করা যন্ত্রণা হচ্ছে। টাফলিনও কোনো কাজ করছে না। তারিখ কত আজ? ক্যালেন্ডারের দিকে হাত বাড়িয়ে চোখ বুলিয়ে নেয়। সেই মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে আসে, বুকের ভিতর কেমন যেন শূন্য লাগতে থাকে। না না, সময় তো পেরিয়ে গেছে। মোহনার সারা শরীর কাঁপতে থাকে। মাথার ভেতর একটাই প্রশ্ন, সে কি গর্ভবতী? না, এটা অসম্ভব। সে ধীরে ধীরে টেবিলের দিকে তাকায়। রোশান সেখানে বসে কিছু হিসাব করছে। ব্যবসায়িক ব্যাপার স্যাপার নিশ্চয়ই নিয়ে ব্যস্ত। ভুলেও রোশান কিছু জানলে চলবে না, কিন্তু যদি জানতে পেরে যায়, যদি সে ধরা পড়ে যায়। মোহনার শ্বাস গলায় আটকে আসে। বাচ্চার কথা মনে পড়তে ভেতরটা শীতল হয়ে যায়। না না না, সে আর সন্তানহারা হতে চায় না। বাচ্চার কান্না তাকে রাতে ঘুমাতে দেয় না। সে জানতে পারলে একেও মেরে ফেলবে, বাচ্চাটাকে একেবারে শেষ করে ফেলবে। মোহনা নিজেকে আরেকবার সান্ত্বনা দেয়, আগে পরীক্ষা করতে হবে। যদি সে গর্ভবতী না হয় তাহলে তো এসব ভয় অযৌক্তিক। মোহনা, রোশানের ডাকে শুনে চমকে উঠেছে। জি। এক গ্লাস পানি দাও তো। মোহনা ভয়ে জগের দিকে এগিয়ে যায়।
খাটের পাশে রাখা ছোট্ট টেবিলের উপর জগটা ছিল। গ্লাসে পানি ঢালতে গিয়ে মোহনার হাত কাঁপছে, তবুও সে নিজেকে সামলে নেয়। পানি নিয়ে রোশনের দিকে এগিয়ে আবার ঢাক পড়ল। এই মোহনা, চমকে উঠেছে, হাত ফসকে গ্লাসটা পড়ে যায় মেঝেতে। মুহূর্তের মধ্যে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কাচের গ্লাসটা। রোশন এক ঝলক ভাঙা কাজটার দিকে তাকায়, তারপর মুহূর্তের মধ্যেই মোহনাকে টেনে নিয়ে আসে কাছে, গলা চেপে ধরে তাতে দত পিষে পড়ে। কি লুকাচ্ছ জানেমন? আমাকে চিনো তো? আমি কেমন সেটাও আশা করি জানো। সাবধান, নিজের জমদূতকে ডেকো না। রোশন মোহনাকে ধাক্কা দিয়ে কাচের উপর ফেলে দেয়। চোখের সামনে দপদপ করতে থাকে রক্তমাখা কাচের টুকরো। শরীর এক পাশ ক্ষত বিক্ষত, রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। তবু মোহনার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, যন্ত্রণা চেপে ধরে নিজেকে সামলায়। যদি মাটির নিচে একটা ফাটল থাকতো তাহলে সে ঠুকে যেত, চিরদিনের মতো হারিয়ে যেত। কিন্তু তার উপায় নেই। মৃত্যু ছাড়া মুক্তি কোথায়? আকাশ আজ এক শোকপট কালো মেঘে দুর্বোধ্য আবরণে ঢাকা, যেখানে চন্দ্রের রূপলি আলো অসহায়ভাবে বিলীন হয়ে গেছে। বাতাসের শীতল প্রবাহ শির দ্বারা এক অদৃশ্য শিকল জড়িয়ে দিয়েছে তার নির্মম সত্য। হাড়ের গভীরতম প্রকাশ্য ও অনুপ্রবেশ করছে। দূর প্রান্ত থেকে অনির্ধারিত পাখিদের কর্কশ ডাক বাতাসে ভেসে বেড়াচ্ছে। পথের ধূসর প্রান্তরে ছন্ন ছাড়া কুকুরগুলো ক্ষীণ আলো ঘেঘু শব্দ এবং এক ভগ্ন সুর তৈরি করছে। হয়তো রাতের আধারে তারা কোনো অশরীর উপস্থিতি টের পেয়েছে। হুটহাট আবার বাতাস দিগ্ঘাতিক হয়ে ছুটছে। তার রুদ্ধশ্বাস প্রবাহে শুষ্ক পাতার এক কৃত্রিম ঘূর্ণিতে অবর্তিত হচ্ছে। দেখে মনে হচ্ছে কারাগারের বন্দিরা মুক্তির জন্য প্রলাপ বকছে। চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির চাপা নৈশব্দ। এই নৈশব্দতা প্রকৃতির প্রতিটি কণায় বিষণ্ণতার ছাপ ফেলে রেখে যাচ্ছে। বহু দূরে, হয়তো তার চেয়েও বেশি দূরে, সোহান নদীর ঘাটে নির্বাক বসে আছে। চারপাশে নিকষ অন্ধকারে তার কৃষ্ণগাত্র একত্র হয়ে গেছে রাত্রির অতল অমানিসার সঙ্গে। শুধু ঠোঁটের কোণে চেপে রাখা দাহমান সিগারেটের জ্বলন্ত কুণ্ডুলি মাত্র প্রমাণ করে সে যে এখনো শ্বাস নিচ্ছে। শূন্য দৃষ্টি, প্রশান্ত অথচ বিষাদগ্রস্ত মুখ। কিন্তু তার অন্তর্গত উত্তাল আগুন নিস্তরণ নদীর মতো নয়, বরং গভীর গহ্বরের দিকি দিকি দহনে পরিণত হয়েছে। চিন্তার প্রবাহ বিভ্রান্ত, সুস্থ যুক্তিবোধ যেন দূরতম কোণায় নির্বাসিত। বিরক্তি তার অস্বস্তিকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবে সে শাস্তি পাবে। সিগারেটের জ্বলন্ত কুণ্ডলি মাত্র প্রমাণ করে যে সে এখনও শ্বাস নিচ্ছে। শূন্য দৃষ্টি, প্রশান্ত অথচ বিষাদগ্রস্ত মুখ। কিন্তু তার অন্তর্গত উত্তাল আগুন নিস্তরঙ্গ নদীর মতো নয়, বরং গভীর গহ্বরে থিকি থিকি দহনে পরিণত হয়েছে। চিন্তা প্রবাহ বিভ্রান্ত, সুস্থ যুক্তিবোধ যেন দূরতম কোণায় নির্বাসিত। বিরক্তি তার অস্তিত্বকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কোলাহল নির্বাসনে পাঠালে তবে সে স্বস্তি পাবে। অথচ সে জানে তাও যথেষ্ট নয়। তার ধমনীতে ছুটে চলা ক্রোধ ও অতৃপ্তি এত তীব্র যে কয়েকটি নিঃসংকোচ হত্যা করলেও হয়তো এই দহন প্রশমিত হবে না। হাতের আঙুল অস্থিরভাবে নড়ছে। রাতের আধারে নদীর ঘাটটায় কেবল জলের শব্দ। নিস্তব্ধতার মাঝে হঠাৎ ভেপু বাজল। দূরের কোনো ট্রলার থেকে ভেসে আসছে শব্দ। পা নাড়ায় বিরক্তিতে, পায়ের লোমশ চামড়ায় মশার দংশনে ছোট ছোট দাগ ফুটে উঠলেও তার তাতে সুক্ষেপ নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। হারুন সহ দলের 4 জন খুন হয়ে গেল, অথচ হত্যাকারী কে? তাই সে এতটুকু আজ করতে পারছে না। খুনির কি তার চেয়ে বেশি ক্ষমতা, আধিপত্য? সোহানের ব্যবসার পরিধি বিশাল। শহরের রাস্তায় যে অটোরিক্সা মোটর গাড়ি চলে তার বেশিরভাগই তার আওতায়। চালকরা দিন শেষে নির্ধারিত টাকা বুঝিয়ে দেয়, আর হিসেব সোহান চুকিয়ে তাদের পারিশ্রমিক দেয়। তাই এই ব্যবসা তাকে নাম দিয়েছে, এই ব্যবসায় তাকে নাম দিয়েছে, পরিচিতি দিয়েছে। তবে নৈতিকতার ভাত নেই দেশে। তার নৈতিকতা খারাপ থেকে শুরু হয়েছে আর খারাপই শেষ। সোহান লুঙ্গিটা একটু উপরেই টেনে তোলে, পায়ের পাতা চুলকায়। গায়ে তার অদ্ভুত রঙের একটা শার্ট,
রংটা ব্যাখ্যা দিতে সে পারবে না। সোহানের কল বাজছে। সোহান টের পেয়েছে, তবে তুলেও দেখছে না, মন চাইছে না, এমনকি কে করেছে সেটাও জানতে ইচ্ছে করছে না। পরপর 3টি কল আসার পর একরাশ বিরক্তি নিয়ে কল তুলে রিসিভ করে। ওই পাশ থেকে গম্ভীর পুরুষালী গলা ভেসে আসে, কারণ রিসিভ হতে বিশ্রী গালিগালাজ শোনা যায়। সোহান জবাব দেয় না, সে মনোযোগ দিয়ে কথা গিলে। কথার মাঝে হঠাৎ এক তথ্য ছুড়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে সোহানের চোখ 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 করে উঠল। হ্যাঁ, এমন একটা খবরের অপেক্ষাতেই তো সে এতক্ষণ ছিল। সোহান পৈশাচিক হেসে পড়ল। এতদিনে একটা কামের কাম করছো মামুর বেটা, এবার সুন্দর একখান গপ্প বানায় নাটকখানা প্রচার করে ফেলাও দেখি। ভালোবাসা হচ্ছে সময়ের মতন, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, তবু প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন, স্পর্শহীন স্পর্শের মতন। ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা। গাড়িতে উঠলেই মেয়েটার মাথা ছিমছিম করে, বমি পায়। ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে, ফারাজের বুকে সেই দিকে খেয়াল নেই। ফারাজের তাতে মন্দ লাগছে না, বুকটা এখন আর ফাঁকা নেই, শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গিনী। আচ্ছা, ফারাজ তো এমন ছিল না, জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে। পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে, সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি। ফারাজ জীবনকে গড়ে তুলেছে নিজ হাতে, প্রতিটি ইট প্রতিটি কাঠামো তার ঘামে পরিশ্রমে নির্মিত। সে কারো সাথে চাটুকারিতা করেনি, কারো ছায়ায় দাঁড়ায়নি। যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজস্ব অর্জন, অথচ সে সৌন্দর্যে মোহগ্রস্ত হয়নি। নারী বা জগতের কোনো মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন। কেবল কি নারীর, জগতের কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি। দুনিয়ায় যা চিরস্থায়ী নয় তাকে গুরুত্ব দেওয়া ফারাজের কাছে কেবলই সময় অপচয় বলেই বিবেচিত। ফারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায়। মোহনা ছিল তার চেয়ে 6 বছরের ছোট। যখন ফারাজ মাস্টার্স করছিল তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল। ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র, আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়তো। ফারাজের হলে থাকার অভ্যাস ছিল না। কলাবাগানের একটা বিল্ডিংয়েই থাকতো সে। বিল্ডিংয়ের ওটা একটা ফ্লোর ফারাজের নিজের ছিল। সেই বিল্ডিংয়ের পাশের বাড়িটাতেই মোহনা আইসিটি পড়তে যেত। প্রথম সাক্ষাৎটাই খুব অদ্ভুতভাবে হয় তাদের। মোহনা যার কাছে আইসিটি পড়তো তার ঘরে জানলা দিয়ে ফারাজের বেলকুনি দেখা যেত। ফারাজ রকিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত, সিগারেটের ধোঁয়া উড়াতো। মোহনা প্রাইভেটের নাম করে সেসব আড়াল থেকে দেখত। ফারাজের তীক্ষ্ণ চাহনি, সিগারেটে ঝলসানো তিক্ত ঠোঁট আর গভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল। তার ভালো লাগার প্রথম পুরুষ ওই লোকটাই ছিল, যে তার দিকে কখনো ফিরেও চায়নি। রোজ নিয়ম করে মোহনার চোখ দুটো খুঁজে নিত ফারাজকে, এক নির্বাক আকুতি নিয়ে। কিন্তু ফারাজ, সে তো অন্য পথের যাত্রী। আশপাশের শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেওনি। ভালোবাসা দিবসে জনসম্মুখে শাহবাগের পর একগুচ্ছ গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল, তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম, বিরক্তি, বিতৃষ্ণা আর একরাশ কঠিন বাক্য। সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো স্থান নেই। মোহনার চোখে জলজল করা অশ্রুর রেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি। এরপর মোহনা হারিয়ে যায়। কোথায়, কিভাবে ফারাজ জানে না। বছর পর বছর পেরিয়ে যায়। ফারাজ পড়াশোনা শেষ করে বিদেশের পথে পাড়ি জমায়, জীবনকে সংহত করতে দৃঢ়তায়। অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চেনা মুখের। তবে এবার সম্পর্কের সংখ্যা ভিন্ন। সেই মুখ তার ভাইয়ের স্ত্রী। আচ্ছা, নারীরা এমন কেন? অন্য কাউকে জীবনসঙ্গী করাই কি তাদের চূড়ান্ত প্রতিশোধ? কিন্তু এসব করে কি লাভ? কই, এসব করেও তো ফারাজকে পোড়াতে পারল না মোহনা। উল্টো ফারাজের মুখে ভাবি ডাক শুনে কি তার নিজের দহনের বেগ বাড়ে না? মোহনার প্রতিশোধ তাকে ধ্বংস করেছে। সেই মোহনা যার জন্য এক সময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল, তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয় কোণে আন্দোলন জাগেনি। তবে চিত্রার ক্ষেত্রে
কেন ভিন্নতা? কেন সে নিজেকে সামলাতে পারে না? কেন তার নিজের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয়? ফারাজ নির্দিত চিত্রার অবয়বকে আরো শক্ত করে আগলে ধরে, ড্রাইভারের দিকে না ফিরে গম্ভীর কণ্ঠে আদেশ করে, গাড়ি ধীরে চালাও, সাবধান, আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে। রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলে বাজিতপুরের পথে। ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। যে উদ্দেশ্যে সে দেশে ফিরে এসেছে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে। চিত্রার মামা বাড়ি পৌঁছতে অধিক সময় ব্যয় হয় না। রাত 11টার ছুঁই। আগামীকাল শুক্রবার, সোহাগের বিবাহ উৎসব। যদিও একান্তই ঘরোয়া আয়োজন, নামমাত্র অনুষ্ঠান, বিশেষ কিছুই নয়। ফারাজের বাজিতপুরে একটি কাজ ছিল, সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে। না হলে এমন নিমন্ত্রণই কেই বা গ্রাহ্য করে, বিশেষত বউয়ের প্রাতরের নিমন্ত্রণ। তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট, চিত্রা নিজ চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে পরিণত হয়েছে। গাড়ি বাড়ির সন্নিকটে আসতে চিত্রা নিদ্রা ভেঙে যায়। ঘুমের তন্দ্রা কাটতে অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে। লজ্জায় মুখ লাল হয়ে উঠে তার। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠে দাঁত চেপে বলে ওঠে, আপনার কি মাথা গেছে? বাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতেও এভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন। ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। চিত্রা লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে, একবার চেহারাটা দেখি তো প্রিয়তমা। আহা, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে, কিন্তু লজ্জার কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছো, যখন আমাদের মাঝে সূক্ষ্ম সুই ফেলারও জায়গা ছিল না? চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায়। লোকটি কি ভাবছে আল্লাহ জানে। তার অন্তর্দাহ আরো প্রগাঢ় হয়। আরে ওইদিকে কি দেখছো? আমার দিকে দেখো না। চিত্রার বিরক্তির সীমা ছাড়িয়ে যায়। তবে সে জানে খুব প্রকাশে লাভ নেই। ফারাজ তাতে আরো আশকারা পাবে। আপনার এই অর্থহীন বাক্যালাপে বরফ লাগবে না মিস্টার দারাজ এলাচি। ফারাজ এত সহজে নিবৃত হয় না। তার শীতল হাত চিত্রার উষ্ণ কোমর ছুতে চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে। বিস্ময় বিমুখ হয়ে এসে ফারাজের দিকে তাকায়। তবুও তার কণ্ঠ রুদ্ধ, অসীম লজ্জাবোধে কোনো শব্দ বের হয় না, রাগে ফুঁসতে থাকে। অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে। ফারাজ এহেন প্রতিক্রিয়ায় আরো উৎসাহী হয়ে উঠে। চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে, ডোন্ট মেক এ নয়েজ। বাড়ির সামনে পা রাখতে চিত্রার চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবার বাড়ির গন্ধ পেল সে। এই বাড়ির উঠোন, দেয়ালের চুন ধোয়া গন্ধ, রাতের বাতাসে ভাসতে থাকা চেনা সব শব্দ, সবকিছু যেন একসঙ্গে ছাপিয়ে পড়লো তার মনে। মেয়েদের জীবন এত কঠিন কেন? সব কিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয়? কত শত অভিমান জমে আছে তার মনে। তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন, এতগুলো বছর অন্তত মাথা গুজে থাকা জায়গা তো দিয়েছিলেন। আরে এই বাড়িতে কলিং বেল নাই কেন? টু মাচ ছোট লোক। ফারাজের কণ্ঠে বিরক্তির সুর স্পষ্ট। চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকে প্রশ্ন করলো, এখানে কেন আনলেন আমাকে? ভ্যাট সোহাগকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য বেবস। ভ্যাট। চিত্রা বিরক্তি মুখে দরজার টোকা দিতে মারিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই দেখে মার্জিয়া আর বাকিরা বসার ঘরে অপেক্ষা করছে। তাদের চোখে অবাক হওয়ার কোনো ছাপ নেই। বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগে অবগত ছিল, অথচ চিত্রা নিজেই কিছু জানতো না। পেছন থেকে ফারাজও ভেতরে পা রাখলে তার দৃষ্টি সোজা গিয়ে পড়লো মার্জিয়ার উপর। মার্জিয়া ইতিমধ্যেই ফারাজ এলাহি নামক চরিত্রের পরিচয় পেয়েছে, তাই সে নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। মুখে মেকি হাসি, চোখে মুখে দ্বিধা। ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল, আসসালামু আলাইকুম মাদার ইন ল। মানে আমার তো ফোড়া কপাল, শাশুড়ি নেই, কিন্তু বউটাকে তো তেরা আপনি বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকেই মাদার ইন ল বলে রাখছি। আপত্তি আছে নাকি? মার্জিয়া হালকা হেসে বলল, না না বাপজান, আপত্তি কিসের? শত হইলেও তুমি আমাগো চিত্রার স্বামী। মার্জিয়ার কথা শেষ করার আগে ফারাজ বলে উঠল, নাউজুবিল্লাহ, জান ফান বলে কেন ডাকছেন? দেখুন আমি চরিত্রবান মানুষ, বউয়ের প্রতি দয়াল, না মানে লয়াল। আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো?
ছি ছি, এই বয়সে কি জোয়ান ছেলেদের জান বলে বলে ডাকে রে? মার্জিয়া বোকার মতো চেয়ে রইল কিছু পর, চুপ থেকে নিজেকে সামলে বলল, দাও দাও ব্যাগপত্র দাও, আমার হাতে দাও। এই হামদি, সোহাগ আর জান্নাতরে ডাক। আরে আমার লোকের অভাব নেই, ওরাই সব করবে। কিন্তু সোহাগকে কেন ডাকছেন মাদার? সদ্য বিয়ে হয়েছে, একটু বাসর টাসর তো ঠিক মতো করতে দেন। ননসেন্স। চিত্রার ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। মার্জিয়া অস্বস্তিতে পড়ে গেছে। মাহাদি নিশ্চুপ, কারণ সে ভালো করে জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানেই নিশ্চিত বিপদ। ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে। চিত্রার দিকে এক ঝলক তাকায়, কিন্তু মূর্তি চোখ ফিরিয়ে নেয়। চিত্রা দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ, ঘৃণায় তার গা শিউরে উঠছে। ফারাজ সুযোগ হাতছাড়া করতে চায় না, মুখে হাসি টেনে সোহাগকে বলল, আরে সোহাগ ভাই নাকি? মিয়া, বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইটস নট ফেয়ার ব্রো। এসেছো যখন একটু বুকে আসো না। কত বড় উপকার করেছো তুমি। তোমার মতো এক পিস মালকে জড়িয়ে না ধরলে আমার আবার কষ্টে অ্যান্টেনা ব্যথা করবে। ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির কারো মাথে কিছু না ঠুকলো। চিত্রার বুঝতে বাকি রইল না এটা যে নিছকই মশকরা। সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রার এক মুহূর্ত এখানে থাকার ইচ্ছে নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। ফারাজ তা দেখে সোহাগের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল, বউ আমায় রুমে রাখছে, আমি আসি। তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোহাগের কাঁধে চাপড় মেরে বাঁকা হাসলো সে। তারপর চিত্রার পিছু নিল। গুনগুন করে আবারও গাইতে লাগলো, মাদারিন বাড়িতে আইসা পাইলাম বাঙ্গারুম, বোটারে মোর বুকে লইয়া দিমু কারাগুম, হাইরে দিমু কারাগুম। ফজরের আজানের সুরলহরী এখনো বাতাসে মৃদু প্রতিধ্বনি হচ্ছে। একে একে মুসল্লিদের দল মসজিদ অভিমুখে গমন করেছে, কেউ ধীর পায়ে, কেউ বা তাড়াহুড়োয়, তবে সবার চোখে মুখে নিবিষ্ট ভাব। আকাশ তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি। গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতের শেষ স্মৃতি হয়ে স্থির হয়ে আছে। পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। নদীর তীর ঘেঁষে ফিরে আসছে সারা রাত পরিশ্রান্ত মাঝিদের নৌকা। দেখে মনে হচ্ছে অন্ধকারে জলরেখার বুকে ছায়া মূর্তির মতো দুলতে থাকা এক একটি নীরব প্রত্যাবর্তন। নীলুফাদের বাড়ির সম্মুখে শ্যামালিয়াম ঢাকা কলপার, যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ নীরব সাক্ষীর মতো প্রভাতের আবহকে গভীরতর করে তুলেছে। এই গাছ তার ছায়া ঢেকে থাকা ভেজা মাটির গত রাতের শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে। জলবিন্দুর মতোই স্পন্দনশীল এই নির্জন ভোরে নীলুদের প্রতিবেশী রমিশা বেগমের ব্যস্ততা শুরু হয়। তার সন্তান গার্মেন্টসের চাকরি করে, তাই ভোরের প্রথমে আলো ফোটার আগেই তাকে রান্নার কাজে হাত দিতে হয়। ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রামিসা কালপারের দিকে এগিয়ে আসে। বাতাসের স্নিগ্ধ শীতলতায় তার গায়ে ধুলির মতো লেগে আছে। রামিসা থু ফেলে চারপাশে তাকাতে একবার তার চোখ পড়ে ফিকে হতে থাকা কুয়াশায় ঢাকা গ্রাম দৃশ্য। দূরের কয়েকটি মসজিদ এখনো আজানের মায়াময় প্রতিধ্বনি ধ্বনিত হচ্ছে। সেই সঙ্গে কোথাও একটা নিরি কুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে। রমিশা কুলি করে অজু সারল, তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎই কি যেন ভেবে দৃষ্টি কাছের দিকে চোখ যায় তার। কি যেন একটা ঝুলে আছে। চোখ সরু করে ভালোভাবে তাকাতেই রমিশা চিৎকার করে উঠে মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ, নীলুফা। আকাশ আজ শোকার্ত। আকাশের বুক চিরে নেমেছে অবিরাম অশ্রুধারা। বাতাস ভারী হয়ে আছে এক অবসাদের ঘন ঘাটায়। প্রকৃতি আজ ক্লান্ত অবসন্ন, তার নিজস্ব শ্বাস প্রশ্বাসেও বিরাজ করছে অনুচ্চারিত হাহাকার। বৃষ্টির ফোঁটা পাতার উপর আঘাত হানছে ছন্দময় ধারায়। জলে সিক্ত পাতাগুলি দুলছে, কাঁপছে। একবার বৃষ্টি তাদের স্নান করিয়ে দিচ্ছে, পরক্ষণে আবার ক্লান্তি ভারে নত হয়ে পড়েছে। দূরে ঠায় দাঁড়িয়ে থাকা
গাছটার নিচে আশ্রয় নিয়েছে দুটি শালিক। তাদের পালক জলে জপজপে, ক্ষীণ দেহে বৃষ্টির নির্মম আঘাত সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে নির্মোহ দৃষ্টিতে, শুনছে অপেক্ষার প্রহর। বৃষ্টি কি শেষ হবে?